অন্যান্য বছরের তুলনায় এবছরের জানুয়ারি মাসটা বাংলাদেশি কন্টেন্ট জগতে একটা ব্যস্ততম মাসই ছিল। এ মাসে মুক্তি পেয়েছে উল্লেখ করার মতো মোট 5টি কন্টেন্ট, যার একটি মুক্তি পেয়েছে সিনেমা হলে আর বাকিগুলো ওটিটিতে। ব্যস্ততার কারণে এই কন্টেন্টগুলোর আলাদা করে রিভিউ করার সময় পাইনি, তাই এই ভিডিওতে একই সাথে ওই সবকটি কাজের রিভিউ করতে যাচ্ছি টপ চার্ট আকারে। ওয়েলকাম টু বুলসআই এন্টারটেইনমেন্ট। আর আমার আজকের আয়োজন এবছরের জানুয়ারি মাসে মুক্তিপ্রাপ্ত 5টি বাংলাদেশি মুভি ও সিরিজ নিয়ে। টপ 5 বাংলাদেশি কন্টেন্টস অফ জানুয়ারি 2025। আমরা যে কষাই গরু ছাগল ভেড়া সবই করি রে জবাই। সব সময়ের মতো এই তালিকাটাও আমার ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে সাজানো হয়েছে। এর মধ্যে কিছু কন্টেন্ট হয়তো আমার কাছে খুব ভালো লেগেছে, যা আপনাদের লাগেনি, এন্ড ভাইস ভার্সা। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। 5. রিক্সা গার্ল। কি মনে করস নিজেরে? তোর ওই ছবি আঁকা দিয়ে সংসার চালানো যাবি না। অমিতাভ রেজা পরিচালিত ড্রামা জরার এই সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবছরের 24 জানুয়ারি। সিনেমায় নাইমা নামের এক দুরন্ত ও সৃজনশীল কিশোরীর জীবন যুদ্ধের গল্প দেখানো হয়েছে। রিক্সা গার্লে অভিনয় করেছেন নভেরা রহমান, মোমেনা চৌধুরী, নরেশ ভুইয়া, অ্যালেন শুভ্র সহ আরো অনেকে। গত দশকের অন্যতম সেরা ও জনপ্রিয় সিনেমা আয়নাবাজি উপহার দেওয়ার পর পরিচালক অমিতাভ রেজার কাছ থেকে দেশের সিনেমা প্রেমী দর্শকদের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি ছিল। যদিও তার কাছ থেকে আরেকটি আয়নাবাজি আশা করিনি, তারপরেও একটা ডিসেন্ট সিনেমা প্রত্যাশা করেছিলাম। আমার মতে সেই প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে রিক্সা গার্ল। অল্প কিছু সিনেমাটিক শর্ট, কিছু ভিজুয়াল ইফেক্টস আর শেষের দিকে কিছু অ্যানিমেশন আর কিছু কিছু জায়গায় নভেরা রহমানের অভিনয়, ব্যাস। এছাড়া এই সিনেমার তেমন কিছুই ভালো লাগেনি আমার। নাইমার স্ট্রাগল কিংবা জার্নি আমাকে একদমই কনভিন্স করতে পারেনি। রোজগারের আশায় ঢাকায় এসে একটা মেয়েকে কেন ছেলে সেজে রিক্সা চালাতে হবে, এটা আমার বুঝে আসে নাই। এ ধরনের জীবন ঘনিষ্ঠ আর্ট ফিল্মগুলোর অন্যতম শক্তিশালী দিক থাকে অভিনয় শিল্পীদের অভিনয়। এই জায়গাটাতেও ব্যর্থ এই সিনেমাটা। নভেরা ছাড়া সিনেমার অন্যান্য অভিনয় শিল্পীরা বেশ দক্ষ আর অভিজ্ঞ হলেও সিনেমাটা মূলত ইংরেজি ভাষায় নির্মিত হওয়ায় চরিত্রগুলোর পটভূমি বিবেচনায় তাদের মুখে ইংরেজি সংলাপ বড্ড বেমানান লাগছিল। যারা আমার মতো অনেক আগেই অনলাইনে সিনেমাটি দেখেছেন তারা আশা করি আমার সাথে একমত হবেন, আর যারা আমাদের সিনেমা হলে বাংলা ডাবড ভার্সনটা দেখেছেন তারাও আশা করি একমত হবেন যে অরিজিনাল ইংলিশ ডায়ালগের উপর বাংলা ডাবিং জুড়ে দেওয়ার কারণে মুখ না মেলায় সিচুয়েশনগুলোর ন্যাচারালিটি একদম নষ্ট হয়ে যাচ্ছিল। বলতে পারেন অনেকটা দরদ সিনেমার গানগুলোতে শাকিব খানের হিন্দির উপর বাংলা ডাবিং করার ফলে যেরকম মেসি আউটপুট হয়েছিল, রিক্সা গার্লের ক্ষেত্রেও সেরকমটা হয়েছে। Don't give up painting. I will never give up painting. মা, তোর ছবি আঁকাটা ছাড়িস না। ছবি আঁকা আমি কোনোদিন ছাড়বো না। আমি বুঝতে পারছি না এই সময় এসে যেখানে প্যারাসাইট, রোমা, অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, অ্যানাটমি অফ আ ফল, পাস্ট লাইভস কিংবা এমিলি পেরেজের মতো নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিনেমা বিশ্বের বড় বড় চলচ্চিত্র উৎসবে দাপিয়ে বেড়াচ্ছে, সেখানে আমাদেরকে কেন ফেস্টিভ্যালে চালানোর জন্য অপ্রয়োজনীয়ভাবে ইংরেজিতে সিনেমা বানাতে হবে? মোট কথা, রিক্সা গার্ল আমার জন্য ভীষণ ডিসঅ্যাপয়েন্টিং একটা সিনেমা ছিল। 4. ফেউ। আমরা তো মন্দিরের ঘন্টার মতো, যে বাজায় খালি বাইজে যাই। 1978 ও 1979 সালে ডুমুরঝাঁপি রিফিউজি ক্যাম্পে ঘটে যাওয়া স্পর্শকাতর ও নৃশংস কিছু সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 7 পর্বের এই হিস্টোরিক্যাল থ্রিলার ড্রামা সিরিজটি চরকিতে মুক্তি পায় 30 জানুয়ারি। সুকর্ণ শাহেদ ধীমান পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মুস্তাফিজুর নূর ইমরান, তাহমিনা অথই, তারিক আনাম খান, তানভীর অপূর্ব, রিজভি রিজু সহ আরো অনেকে। এই সিরিজটার জন্য যে পটভূমি বাছাই করা হয়েছে, যেই অভিনয় শিল্পীদের দিয়ে অভিনয় করানো হয়েছে, যেরকম টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয়েছে এবং যে ধরনের লোকেশনগুলোতে শুট করা হয়েছে, তাতে করে এই সিরিজটি হতে পারত বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ওয়েব সিরিজগুলোর একটি। কিন্তু আফসোস, সেটা হলো না। মাত্রাতিরিক্ত ধীরগতির চিত্রনাট্য, চরিত্রগুলোর শক্তপোক্ত গাঁথনি আর স্পষ্ট মোটিভেশন না থাকা, আর সেই টিপিক্যাল অসম্পূর্ণ সমাপ্তি দিয়ে জোর করে পরের সিজনে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, এই সবকিছু মিলিয়ে ফেউ হয়েছে আরেকটা হতাশার নাম। সিরিজে এত এত জাতরেল অভিনয় শিল্পী থাকার পরও ক্যারেক্টার ডেপথ না থাকায় তাদের অভিনীত চরিত্রগুলো মনে রাখার মতো হয়নি। রনেস বা গালিগালাজে আমার কোনো অ্যালার্জি না থাকলেও এই সিরিজে কিছু কিছু জায়গায় গালিগালাজের ব্যবহার অসহনীয় মাত্রায় বিরক্তিকর লেগেছে। বিশেষ করে ড্যানিয়েল ও তার বন্ধুর মধ্যকার প্রত্যেকটা সিকোয়েন্সে এই দুজনের মধ্যে অপ্রয়োজনীয় গালিপূর্ণ সংলাপ ভীষণ বিরক্তির জন্ম দিয়েছে। সব মিলিয়ে ফেউ আমার কাছে ছিল এক অপার সম্ভাবনার অপমৃত্যু। 3. ব্ল্যাক মানি। বছরের একদম শুরুতেই 2 জানুয়ারি বঙ্গতে মুক্তি পায় বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে সফল ও জনপ্রিয় পরিচালক রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ ব্ল্যাক মানি।
কমেডি থ্রিলার জনরার এই সিরিজে অভিনয় করেছেন রুবেল, পূজা চেরি, পাভেল, সুব্রত সহ আরো অনেকে। ব্ল্যাক মানিতে আমরা দেখতে পাই একজন ট্রাক ড্রাইভার ও তার শাগরেদ ঘটনাক্রমে তাদের ট্রাকে প্রায় 100 কোটি টাকা আবিষ্কার করেন। এই টাকা নিয়ে সৃষ্ট নানান বিড়ম্বনা ও নৃশংস ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় সিরিজটির গল্প। সিরিজটি নিয়ে আমার অনুভূতি মিশ্র। প্রথমে আসি এর পজিটিভ দিক প্রসঙ্গে। আপনি যদি খুব সিরিয়াস বা মাইন্ড ব্লোয়িং কিছু দেখার প্রত্যাশা না করে জাস্ট বিনোদিত হওয়ার জন্য সিরিজটি দেখতে বসেন, তাহলে আশা করি নিরাশ হবেন না। সিরিজটির চিত্রনাট্য বেশ টানটান এবং এখানে বিনোদনের মাল মশলা বেশ ভালোভাবেই আছে। সিরিজটার চরিত্রগুলোকে যেমন খুব ইন্টারেস্টিং ওয়েতে লেখা হয়েছে, তেমনি সেই চরিত্রগুলোকে রূপদানকারী অভিনয় শিল্পীরা বেশ প্রফেশনাল এবং এন্টারটেইনিং পারফরমেন্স উপহার দিয়েছেন। পূজা চেরিকে এখানে বেশ আবেদনময়ী রূপে দেখানো হয়েছে এবং আমার মতে তিনি সেটা বেশ ভালোভাবেই পুল অফ করতে পেরেছেন। এছাড়াও পার্শ্ব চরিত্রে ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, পাভেল ও জিসানের অভিনয় ছিল খুব ইমপ্রেসিভ। সিরিজটার ব্যাকগ্রাউন্ড স্কোর এবং টাইটেল ট্র্যাক ছিল খুবই জমজমাট। এছাড়াও সিরিজটার এন্ডিং এ দেখানো টুইস্টটাও খুব মজার ছিল। এবার আসি সিরিজটার উইকনেস প্রসঙ্গে। প্রথমত, ব্ল্যাক মানিকে কোনোভাবেই একটা প্রপার সিরিজ বলা যায় না, এমনকি মিনি সিরিজও না। একে তো এটার দৈর্ঘ্য অতি সংক্ষিপ্ত, তার উপর চিত্রনাট্যে কোনো এপিসোডিক ট্রিটমেন্টই নেই। আমার মনে হয় ব্ল্যাক মানির স্ক্রিপ্টটা প্রাইমারিলি একটা সিনেমা হিসেবেই লেখা হয়েছিল। পরবর্তীতে হাইপ সৃষ্টি করার জন্য রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ হিসেবে এটাকে নির্মাণ ও প্রচারণা করা হয়। যদি এটাকে সিনেমা হিসেবেও দেখি, তারপরেও বলবো এখানে দেখানো চরিত্রগুলোকে বেশ ভিন্ন রূপে উপস্থাপন করা হলেও তাদেরকে খুব কম স্পেস দেওয়া হয়েছে। তাদেরকে চরিত্র কম, যেমন খুশি তেমন সাজো আর গালি দাও প্রতিযোগিতার প্রতিযোগী বেশি মনে হয়েছে। সিরিজটাতে দেখানো গান ফাইটের দৃশ্যগুলোতে বেশ কারিগরি দুর্বলতা ফুটে উঠেছে, যার কারণে সিকোয়েন্সগুলোর বিল্ড আপ ভালো হলেও একদমই এফেক্টিভ হয়নি। ব্ল্যাক মানিতে আমার সবচেয়ে বড় হতাশা ছিল রুবেলকে দিয়ে একটা দুর্দান্ত পারফরমেন্স বের করতে না পারা। যেখানে রাফি তমা মির্জা বা বুবলির মতো একসময়ের অজনপ্রিয় আর্টিস্টদের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছেন, সেখানে রুবেলের মতো একজন ভেটারান অ্যাক্টরের কাছ থেকে মনে রাখার মতো পারফরমেন্স আদায় করতে না পারাটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। তবে সব ছাপিয়ে আমার কাছে সবচেয়ে বড় কনসার্ন ছিল রায়হান রাফির ডিরেকশন। যারা আমার মতো রায়হান রাফির ফিল্মোগ্রাফি শুরু থেকেই ফলো করে আসছেন, তারা আশা করি আমার সাথে একমত হবেন যে রায়হান রাফি ধীরে ধীরে নিজের সিগনেচার স্টাইলটা হারিয়ে ফেলছেন এবং জনপ্রিয়তা, ব্যবসায়িক সাফল্য কিংবা ভাইরাল হওয়ার মতো সাময়িক সফলতার দিকে ঝুঁকছেন। আমি নিশ্চিত আপনি যদি কোনো কিছু না জেনে, অর্থাৎ কোনো টিজার ট্রেলার না দেখে কিংবা ব্ল্যাক মানি সম্পর্কিত কোনো তথ্য না জেনে এটা দেখতে বসেন, তাহলে আপনার কাছে মনে হবে আপনি বোধহয় কাজল আরিফিন অমির কোনো কাজ দেখছেন। আমি অমিকে ছোট করে দেখছি না, তিনি তার জায়গায় তার মতো করে সফল, কিন্তু রায়হান রাফির কাজ দেখতে গিয়ে আপনি নিশ্চয়ই অমির কাজের ফিল নিতে চাইবেন না। আমাদের এই ছোট্ট ইন্ডাস্ট্রিতে বড় পর্দা ছোট পর্দা মিলিয়ে এই একজন পরিচালকই আছেন যার উপর ভরসা করতে পারি, যার কাছ থেকে অসাধারণ কিছু আশা করতে পারি। সেই পরিচালকের কাছ থেকে হাওয়াই মিঠাই মার্কা ক্ষণিকের মজা দেওয়া কাজ অন্তত আমি প্রত্যাশা করি না। 2. অন্ধকারের গান। এক বিয়ে তোমাকে যেই পরিমাণ মুত্তাকি বানাবে, দ্বিতীয় বিয়ের চেয়ে ডাবল মুত্তাকি বানাবে, তৃতীয় বিয়ের চেয়ে ডাবল মুত্তাকি বানাবে, চতুর্থ বিয়ে তোমাকে গুনাহ থেকে -0 করে দিবে। ভিকি জাহেদ পরিচালিত ড্রামা জনরার এই সিনেমাটি বিঞ্জে মুক্তি পায় এবছরের 8 জানুয়ারি। সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারি মম, শাহনাজ সুমি, মুনিরা মিঠু সহ আরো অনেকে। সিনেমায় আমরা দেখতে পাই শহরে বাসরত এক যুবক গ্রামে পরিবারের কাছে সব সময়ের থেকে কম টাকা পাঠাতে থাকে। গ্রামে বাসরত বৃদ্ধা মা ও তার ছেলের বউ সেই টাকা দিয়ে বেশ কষ্টে দিনাতিপাত করতে থাকে। অপরদিকে সেই যুবক শহরে এক তরুণী মেয়ের প্রেমে পড়ে। গল্পটা এগিয়ে যায় একটা জটিল পরিণতির দিকে। আমি এই সিনেমাটার এ পর্যন্ত যতগুলো রিভিউ দেখেছি বা পড়েছি তার সবকটিই ছিল নেগেটিভ, অর্থাৎ সম্ভবত বেশিরভাগ দর্শকেরই সিনেমাটি ভালো লাগেনি। এর যুক্তিসঙ্গত কারণও নিশ্চয়ই আছে। আমার মনে হয় প্রথম কারণটি হচ্ছে সিনেমাটির মিসলিডিং ট্রেলার। ট্রেলারটা দেখে অনেকের কাছে মনে হওয়ার কথা যে সিনেমাটি হয়তো সুপারন্যাচারাল মিস্ট্রি থ্রিলার জনরার একটা কাজ হতে চলেছে, যেরকম কাজ আমরা ভিকি জাহেদের কাছ থেকে প্রায় পেয়ে থাকি। কিন্তু আদতে অন্ধকারের গান একদমই সেরকম সিনেমা ছিল না। সিনেমায় সূর্যগ্রহণের যে ব্যাপারটা দেখানো হয়েছে এবং এর মাধ্যমে যে একটা রহস্যময় আবহ তৈরির চেষ্টা করা হয়েছে, সেটা একেবারেই ডিস্ট্রাক্টিং ছিল এবং সিনেমার মূল গল্পের সাথে এর কোনো সম্পর্কই ছিল না। সিনেমায় একটা সাবপ্লট ছিল যেখানে বাবা ও ছেলের সম্পর্কের টানাপোড়েন দেখানো হয়েছে। এই সাবপ্লটটা একে তো সিনেমার মূল ন্যারেটিভকে খুব একটা সার্ভ করে না, তেমনি এই প্লটটির প্রপার কোনো ক্লোজারও সিনেমায় দেখানো হয়নি। এই দুটি ব্যাপার বাদ দিলে সিনেমার মূল যে ড্রামা পোর্শনটা ছিল সেটা আমাকে যথেষ্ট এঙ্গেজ করতে পেরেছে। মোশাররফ করিমের চরিত্রটার সাথে একদিকে মমো ও অন্যদিকে সুমির যেভাবে প্যারালাল ইন্টারাকশন দেখানো হয়েছিল এবং শেষে যেভাবে টুইস্ট দেখানো হলো, সেটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এছাড়াও সিনেমায় অভিনয় শিল্পীদের, বিশেষ করে মোশাররফ করিম আর মুনিরা মিঠুর অভিনয় ছিল টপ ক্লাস। ওভারঅল অন্ধকারের গান তেমন কোনো মাইন্ড ব্লোয়িং কাজ না হলেও ভিকি জাহেদের লাস্ট কয়েকটা কাজ যেমন টিকিট, রুমি কিংবা চক্রর চাইতে আমার মতে বেটার কাজ হয়েছে। 1. 200 এখানে পাবি না ডাইনির কাছে যা। ডাইনি?
নুহা সুমান পরিচালিত হরর জনরার এই সিরিজের 4টি এপিসোডের প্রথম 2টি এপিসোড মুক্তি পেয়েছিল গত বছরের ডিসেম্বরে, আর শেষ 2টি এপিসোড এই বছরের জানুয়ারিতে। প্রথম 2টি এপিসোড নিয়ে আমার অনুভূতি আমি ব্যক্ত করেছিলাম আমার বছর সেরা সিরিজ টপ চার্টে। তৃতীয় এপিসোড অন্তরা ছিল প্রথম সিজনের মিষ্টি কিছুর সিকুয়েল, যেখানে দেখানো হয় এক নারী ধীরে ধীরে আবিষ্কার করেন তার চারপাশের মানুষ ও পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে আসল সত্য। আমার কাছে অন্তরা এপিসোডটা দুর্দান্ত লেগেছে। এখানে শয়তান ও এক পরাধীন নারীর মোড়কে যে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং ছিল। আফজাল হোসেন ও কাজী নওশাবা আহমেদ তাদের চরিত্রে দারুণ ছিলেন। স্পেশালি নওশাবা প্রুভড হাউ আন্ডাররেটেড শি ইজ এন্ড হাউ মাচ মোর লাইমলাইট শি ডিজার্ভস। সিরিজের চতুর্থ ও শেষ এপিসোড বেসুরায় দেখানো হয় একটি বিশেষ জনগোষ্ঠীর গল্প, যাদের সবার রয়েছে সুরেলা কণ্ঠ। সেই বিশেষ জনগোষ্ঠীর মাঝে একটি ছোট্ট মেয়ে তার বেসুরা কণ্ঠের জন্য সবসময় অপদস্থ হয়। এই এপিসোডটার সেটিং ও এক্সিকিউশন খুবই ইউনিক ছিল। যে লোকেশনগুলোতে শুট করা হয়েছে এবং যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর আর সাউন্ড ডিজাইন অ্যাপ্লাই করা হয়েছে তাতে এক অন্যরকম আবহ সৃষ্টি হয়েছিল। মিউজিক্যাল স্টাইলে ন্যারেশনের ব্যাপারটাও সিরিজটাকে এক অন্য মাত্রা দিয়েছে। তবে এত কিছু থাকার পরও শক্তিশালী গল্প আর ইমোশনাল ডেপথ না থাকায় আমার মতে খুব একটা জমেনি বেসুরা। এপিসোডের শেষে খুব সারপ্রাইজিং একটা ক্যামিও ছিল বটে, তবে তা ওভারঅল ন্যারেটিভে খুব একটা ভ্যালু অ্যাড করতে পারেনি। আমি যদি সিরিজটার এপিসোডগুলো র্যাঙ্কিং করি তাহলে 4 নম্বরে থাকবে বেসুরা, 3 নম্বরে ভাগ্য ভালো, 2 নম্বরে অন্তরা আর 1 নম্বরে থাকবে ওয়াক্ত। আমার কাছে ব্যক্তিগতভাবে পেট কাটা শয়ের চাইতে 200 বেশি ভালো লাগলেও 2 সিজন দেখার পর হরর লাভার হিসেবে একটা আক্ষেপ থেকেই গেল। নুহা সুমায়ুন হয়তো ব্যতিক্রমী উপস্থাপনায় অনন্য, বিভিন্ন গল্প আর চরিত্রের মোড়কে সামাজিক বার্তা হয়তো খুব সুনিপুণ ভাবে তিনি দিতে জানেন, কিন্তু হরর জনরায় পিওর হরর সৃষ্টি করার ব্যাপারে তিনি একদম ব্যর্থ। এ পর্যন্ত নুহাস হরর জনরায় বেশ কয়েকটি দর্শক সমাদৃত কাজ উপহার দিয়েছেন সত্য, কিন্তু তার কোনো একটা কাজও সেভাবে দর্শকদের ভয়ের আবহে আচ্ছন্ন করতে পারেনি। আপনারা যারা বিভিন্ন দেশের হরর কন্টেন্ট কনজিউম করে থাকেন তারা জানেন যে কিভাবে সরাসরি কোনো ভূত না দেখিয়েও পারিপার্শ্বিক পরিবেশ, ব্যাকগ্রাউন্ড স্কোর, সাউন্ড ডিজাইন আর সাইকোলজিক্যালি ডিস্টার্বড ক্যারেক্টারের মাধ্যমে কত সফলভাবে নির্মাতারা ভয়ের আবহ সৃষ্টি করতে পারেন। আপনি যতই যুক্তি দেখান না কেন, একটা রোমান্টিক সিনেমায় যেমন আপনি রোম্যান্স ফিল করতে চাইবেন, একটা কমেডি সিনেমায় আপনি যেরকম হাসার উপলক্ষ খুঁজবেন, ঠিক একইভাবে একটা হরর কন্টেন্টে আপনি ভয়ের আবহে আচ্ছন্ন হতে চাইবেন। আশা করব নুহা সুমায়ুন তার পরবর্তী হরর কন্টেন্টগুলো নির্মাণের সময় এই ব্যাপারটা মাথায় রাখবেন। প্রিয় দর্শক, এই ছিল এবছরের জানুয়ারি মাসে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি সিনেমা ও সিরিজগুলোর রিভিউ নিয়ে আমার এই আয়োজন। এই কন্টেন্টগুলোর কোনটা আপনার দেখা হয়েছে কিংবা ভালো লেগেছে জানান কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এই চ্যানেলে এরকম কন্টেন্ট আরো দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।